একজন নারীর জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো একজন বিশ্বস্ত পুরুষ, যে মৃত্যু অবধি পাশে থাকবে, যে পৃথিবীর নিয়মে বদলাবে না, আল্লাহর নিয়মই সবসময় ভালোবাসবে। খেয়াল করলাম আমি যতটা না গুরুত্ব দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি, কেউ আমাকে ততটা গুরুত্ব নিয়ে বোঝে না। ব্যথায় আমার কেমন লাগছে, কি অনুভব করছি সেটা ভাবার প্রয়োজন বোধ কেউ মনেই করে না। আমার সাথে খুব সহজেই অভিমান করা যায়। সেই অভিমান ভাঙানোর যে অস্থিরতা আমার থাকে, আমার বেলায় ওই হাঁসফাঁস করা অনুভূতি কারো কাছে কাজ করে না। আমি দেখলাম আমি শুধু ভাবি, আমার বেলায় কেউ এক ফোঁটাও আমার জন্য ভাবে না। আমার জীবনে আমি যত সিদ্ধান্ত, পথ, মানুষ বেছে নিয়েছি সবই ছিল ভুল। এর জন্য জীবনের শেষ সময় পর্যন্ত আমি অনুশোচনা করলেও এর অনুশোচনা কখনো শেষ হবে বলে মনে হয় না। সব কিছুর শুরুটা সুন্দর হলেও ধীরে ধীরে এর তিক্ততা যেন ঠিক আনন্দের বিপরীত রূপ ধারণ করেছে আমার জীবনে। সব কিছুর জন্য দিন শেষে দোষী কিন্তু আমি নিজেই, কারণ আমি ভুলটা আমি নিজেই করেছি। আমার নিজের পায়ে আমি নিজেই কুড়াল মেরেছি। নিজের কাছেই প্রতিনিয়ত ছোট হয়েছি। একটু যত্নের আশায় যে সকল মানুষকে নিজের একান্ত করে নিয়েছিলাম, তারাই একটা সময় পর এসে নিজের মধ্যে অনুশোচনার অনুভূতি তৈরি করেছে। ভালো তো সবাই বাসে, আগলে রাখতে পারে কজন? এই পৃথিবীটা কিন্তু স্বার্থপর মানুষে একদম ভরা, একদম পরিপূর্ণ বলতে পারো। এই পৃথিবীতে এই জগতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। আর এই মানুষ চেনা আর এই স্বার্থপর পৃথিবীতে যদি আপনি একজন পারফেক্ট জীবনসঙ্গী পেয়ে থাকেন, তবে আল্লাহর কাছে দুহাত তুলে আলহামদুলিল্লাহ বলুন। আর তাকে নিয়ে সারা জীবন থাকার সৌভাগ্য আল্লাহর কাছ থেকে চেয়ে নেন। আর আল্লাহর কাছে শুকরিয়া জানান যে আপনি জীবনে একটি ভালো কাজ করার জন্য আপনার জীবনসঙ্গীটাও আল্লাহ ভালো দিয়েছেন। বিয়ের পর সব থেকে কিন্তু মেয়েরা আপন ভাবে তার স্বামীকে। কিন্তু একটা সত্য কথা কি জানেন, সব স্বামী মেয়েদের আপন হয় না। একটু মনোমালিন্য হলেই দেখবেন সে আপনার অবস্থান বুঝিয়ে দেবে, তার জীবনে আপনার গুরুত্বটা ঠিক কতটুকু। সে বুঝিয়ে দেবে তার জীবনে আপনি না হলেও তার দিব্যি সব দিনগুলো ভালোভাবেই চলে যাবে। আপনি যে তার একটা অভ্যাস সেটা তাকে বুঝিয়ে দেবে। আপনি তার অভ্যাসে পরিণত হয়ে গেছেন, কিন্তু আপনি তার জীবনের কোনো একটা অঙ্গ নন। সে আপনাকে ঠিক সেইভাবে বুঝিয়ে দেবে যে আপনার জীবন তার জীবনে আপনার গুরুত্বটা ঠিক কত। তাই এই জগতে যদি আপনি একজন পারফেক্ট মানুষ পেয়ে থাকেন, তবে আল্লাহর কাছে শুকরিয়া জানান যে আপনি আপনার জীবনে ভালো কাজ করার ফলেই আপনি একজন পারফেক্ট জীবনসঙ্গী পেয়েছেন। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায়, আল্লাহর দোয়ায় এবং তোমাদের ভালোবাসায় অনেকটাই আমিও ভালো আছি। আসলে রমজান মাস দেখতে দেখতেই প্রায় অর্ধেক রোজা শেষ হয়ে গেল, আর কীভাবে যে শেষ হয়ে গেল সেটাও বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা রমজান মাস এভাবে যে আনবে, আবার এই মাসটা কিন্তু সবাই হাতে গুনে রাখে, আর অল্পতেই কিন্তু দিনটা শেষও হয়ে যায়। আর দিনগুলো কিন্তু কিভাবে যে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। তো সকালবেলায় তোমাদের ভাইয়া আসলে এরকমের মাছ পাঠিয়ে দিয়েছে, আর আমার জীবনে একটাই কষ্ট, আমার স্বামী আমাকে বুঝলো না। আসলে রমজান মাস এরকমের রোজা রেখে ছোটো মাছ কাটতে যে কতটা অসুবিধা হয়, তো আসলে সেটা অনেকেই বুঝবে না, আবার মেয়েরা কিন্তু সবই বোঝে। আসলে ছোটো মাছ কাটতে কিন্তু অনেকটা অসুবিধা করতে হয়, যাই কি আর করা। আর তার জন্যই তোমাদের ভাইয়াকে বললাম যে অল্প করে পাঠিও, কিন্তু তা না, সে আরও পাঠিয়েছিল। তো এখান থেকে আমি আর একজনকে কিছু মাছ দিয়ে দিছি, আর এখান থেকে আমি অল্প কিছু নিয়েছি, তাও আমাকে কাটতে কাটতে কিন্তু অনেকটা অসুবিধা হবে। তাই আমি বললাম যে খাও, চকলেটটা খাও, ওই চকলেট ফ্লেভারেরটা খাও। এটাই খাও, আর একটা রাখো। তোমার পছন্দ মা কোন আইসক্রিম? আমু, তোমার কোন আইসক্রিম পছন্দ? এই ফ্লেভারের? ওটা কি ফ্লেভার? কেমন মজা? তো ভাতও বসিয়ে দিয়েছি, আসলে মাছ কাটা কোটা হয়ে গেছে।
আর তার ফাঁকে মোটামুটি এখনও হয়নি, এখনও ধোয়া রয়ে গেছে মাছ। তো ভাবলাম আসলে রান্না করতে করতে দেরি হবে, মাছ কাটতে কাটতেও দেরি হবে, তাই ভাবলাম একটা আগে সেরে নেই। তাই আসলে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমার পাতিলটা দেখুন ভাত রান্না করার ছোট, তো এইটার ভাতই তো খাওয়া হয় না, রয়ে যায় ভাতগুলো আসলে। আর আজকের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে, আর পাখির কিচিরমিচির আওয়াজ। আর দেখতেই পাচ্ছ ছোট ছোট আম ধরেছে। এবছর আমার এই গাছটাতে খুবই কম আম ধরছে, আসলে জানি না কি জন্য, যাই হোক। আর দেখো আজকের পরিবেশটা মাশাআল্লাহ কতটা সুন্দর। আর দেখো আমার যে ছোট ছোট গাছগুলোতে ফুল ধরেছে, আর কতটা সুন্দর লাগছে। আসলে কালকে একটু অন্য রকমের করছিলাম গাছগুলো, আসলে এই ল্যান্টুনিয়া গাছটা মাটিতেই পড়েছিল, তাই ভাবলাম এই বালতিতে লাগাই। তো এই বালতিটার গাছটা আসলে মরে গেছে, তাই ভাবলাম এই গাছটা, এই বালতিটা যখন খালি পড়ে আছে তাই এই গাছটা এই বালতিতেই লাগাই। আর এই দেখো এই কাঁচামরিচ গাছটা অনেক বড় হয়েছে, তো আসলে কাঁচামরিচ হচ্ছে না। আর এই ছোট গাছটা আসলে দেখো কতটা কাঁচামরিচ ধরছে। আসলে কাঁচামরিচগুলো কি সুন্দর একদম কালো কালো হয়। বিক্রমপুর থেকে আনা হয়েছিল এই গাছগুলো। আসলে একজনে আমাদের রিলেটিভ আছে, সে আমাদেরকে চারা দিয়েছিল আমার মায়ের, তো আমার মায়ের বাড়িতে। তো সেখান থেকে আমি গাছ এনে লাগিয়েছি। তো এখনও হয়নি, কিন্তু ছোট গাছটাতে মরিচ হয়েছে। তো আলহামদুলিল্লাহ এটাতেও হবে, তো অনেক বড় হয়েছে। আর আমার বাড়ির পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। আর ভাবি যে বর্ষাকালে কিভাবে রান্না করব। আর তোমাদের ভাইয়া বলতেছে যে এই জায়গায় একটা চালের ব্যবস্থা করে দেবে যাতে আমি ভালোভাবে রান্না করতে পারি, কিন্তু অনেক দূর থেকে এসে যেই জায়গায় বর্ষাকালে যে রান্না করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। তাই ভাবলাম যে এখানে আর বর্ষাকালে রান্না করব না, ঘরের ভেতরেই বন্ধু চুলা আছে সেখানে রান্না করব। তো কি আর করা, আসলে বাইরে রান্না করার কিন্তু মজাই আলাদা। বর্ষা আসতে আসতেও অনেক দেরি আছে, কিন্তু যতদিন আছে ততদিন এই জায়গায় রান্না করব। বরাবরই আমার মাটির চুলায় রান্না করতে বেশ ভালো লাগে। তো ভাতও প্রায় বলক চলে এসেছে। আর ছোট পাতিল 2 পট চালের ভাত রান্না করি, সেই ভাতগুলো আসলে রয়ে যায়। রমজান মাসে তেমন একটা ভাত খাওয়া হয় না, সবসময় আসলে ভাজা পোড়া খাওয়াটাই বেশি হয়। আর দেখো কত সুন্দর আসলে চারপাশটা। আর টমেটো গাছে মোটামুটি টমেটো ধরছে, একদিনও খাওয়া হয়নি, আসলে গাছগুলো কেমন জানি নষ্ট হয়ে গেছে। আর এই পাশটাতে আমি গাছ দুটো এনে লাগিয়েছি। আসলে আমার যে মুরগি আছে সেই মুরগিগুলো আসলে মরিচ গাছের ফুল যখন ফোটে আসলে খেয়ে ফেলে, তাই একটু উঁচুতে এনে লাগিয়েছি চোখের সামনে যাতে না খেতে পারে। আর এই তো এই গাছটা দেখতেই পাচ্ছ, এটাকে কি গাছ বলে আমি জানি না, কিন্তু কখনো কোনো ফুল ধরেনি গাছটাতে। আবার দেখো ছোট ছোট গাছও হয়েছে এখান থেকে বীজ পড়ে। তো ভালোই লাগে আসলে নিজের গাছগুলোতে যখন ভালোভাবে বেড়ে ওঠে। দেখো কত সুন্দর। এই তো সব কিছু একদম রেডি টেডি করে নিয়ে এসেছি, মাছগুলো ধুয়ে এনেছি। এখানে আলু নিয়েছি, টমেটো নিয়েছি, ধনিয়া পাতা, মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে একদম রেডি করে নিয়ে এসেছি। এখানে আবার মিষ্টি কুমড়ো রান্না করব, তো তার জন্য এখানে মিষ্টি কুমড়ো কেটে নিয়ে এসেছি। আর মাছ রান্না করার জন্য মশলাটা যে প্রয়োজন সেটাও আসলে নিয়ে এসেছি। আসলে বাইরে রান্না করি, তার জন্য সব কিছু আসলে আনতে ভুলে যাই, তো একসাথে সব কিছু গুছিয়ে তারপর নিয়ে এসেছি, তখন রান্না করব। আর এই তো দেখতেই পাচ্ছেন, এই তো আমি রান্না করতে আসলেই আসলে এই মুরগি কয়টা এখানে চলে আসে, আর ওদেরকে একটু খাবার দিয়ে দিয়েছি। আর অন্য পাশে আবার ওদেরকেও দিয়ে দিয়েছি, আসলে ওরা আবার ওদেরকে খেতে দেয় না, তার জন্য। মশলাটাও কষানো প্রায় হয়ে গেছে। আসলে সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না, যাই হোক একা হাতে সব কিছু করতে হচ্ছে, তার জন্য একটু সমস্যা পড়তেছে। কোনো ব্যাপার না, আসলে শিখে যাব। আর যাই হোক মুরগিতে আবার আমাকে অনেক জ্বালাতন করতেছে। আর আসলে ক্যামেরার পিছনে অনেক ইতিহাস থাকে, সেগুলো তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না। আসলে অনেক গোছগাছ করে তারপর পরিপাটি হয়ে তারপর রান্নার কাছে আসতে হয়, আর নয়তো আবার সমস্যা করতে হয়, দেখতেও ভালো লাগে না। আর যেটা দেখতে ভালো লাগে না সেটা কিন্তু আসলে মনে যদি না ধরে সেটা আসলে দেখেও কোনো শান্তি নেই। তো মশলাটা কষানো হয়ে গেছে,
আর একটু মাছগুলো আমি দিয়ে দিলাম, আর সাথে আলুটাও একসাথে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিলাম, আর নদীর তরকাটা তো যাই হোক কষানো হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে ভেঙে যাবে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো এখন একটু সামান্য আলগা আলগাভাবে একটু নেড়ে দেব। আর যেহেতু টমেটোগুলো ফ্রিজে ছিল, একটু শক্ত শক্ত আছে, তাই টমেটোগুলো একই সাথে দিয়ে দিলাম। আর ছোটো মাছে বরাবরই টমেটো দিতে আমার খুব পছন্দ, আর খেতেও মাশাআল্লাহ ভালো লাগে। আর এখন একটু হতে থাক, পরে ধনিয়া পাতা দিয়ে দেব। এটার সাথে অনেকগুলো ওর বাচ্চা ছিল, আসলে সবগুলো বাচ্চা মরে গেছে, এতগুলো বাচ্চা ছিল ওর সাথে মুরগির। তো অনেক যত্ন করার পরও দেখুন আসলে ওদের কী অবস্থা হয়েছে। এটার সাথেও 9টা ছিল। তো এই তো কালো যে বাচ্চাটা, ওর যে কী হয়েছে আসলে জানি না, মুখ ভর্তি একদম ছোট ছোট বিচির মতো উঠছে। তো অনেক ওষুধ খাইছি, তারপরও আর টেকেনি, আসলে আজকে ওটা মারা গেছে। আর সাথে দুটো রয়ে গেছে, দুটো আলহামদুলিল্লাহ ভালো আছে। আর ও মনে হয় বাঁচবে না, এরকমের অবস্থা হয়েছে। তো মাছ রান্না করা প্রায় হয়ে গেছে, আসলে একটু দেরি হয়ে গেছে আজকে রান্না বান্না করতে করতে। ছোটো মাছ কাটতে সবসময় একটু দেরি হয়, ভালোভাবে ধুতে হয়। আর আমার মা বলে সবসময় যে মাছ যত ধোবা ততই আসলে মাছের স্বাদ বাড়বে। আর মাংস তেমন একটা ধোয়া লাগে না, 3-4টা ধোয়া দিলেই হয়ে যায়, কিন্তু মাছের ক্ষেত্রে একটু আলাদা। তো আসলে একা হাতেই সব কিছু করতে হয়। আর সকালবেলা যে মেয়েটাকে আমি কাজে রেখেছি, সে তো সকালে হাঁড়ি পাতিল ঘর দৌড় পরিষ্কার টরিষ্কার করে তারপর চলে যায়, কিন্তু দুপুরের রান্না বান্না তো আমাকেই করতে হয়। আর এখন উঠাবো মাছের তরকারিটা। তো মাছটা উঠিয়ে ফেলেছি, মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই ছোটো মাছ বরাবরই খেতে ভালো লাগে আর আমার কাছে। আর এই তো মিষ্টি কুমড়াটাও কষাচ্ছি, আসলে মশলাটা কষিয়ে তারপর আবার মিষ্টি কুমড়াটা কষানো প্রায় হয়ে গেছে, সেটা আর দেখানো হয়নি। আসলে একা হাতেই করতে হয়, ক্যামেরাটাও আজকে একা হাতে ধরে রেখেছি, তার জন্য একটু অসুবিধায় পড়তে হলো। আসলে রমজান মাস তো বিকালবেলা যে আমার যে ভিডিও করে দেয় সে আসলে ও আসতে পারে না, আর বরাবরই আসলে ওই ভিডিও করে দেয়। মাঝে মাঝে আমি একা হাতে একটু করি, চেষ্টা করতেছি। আসলে নিজেকে তো সব সময় শিখতে হবে যে কোনো জিনিস, তার জন্য। আর আজকে মিষ্টি কুমড়াই রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আমাদের নদীর চিংড়ি মাছ আর ছোটো মাছ। তো আমি মিষ্টি কুমড়া একটা জিনিস দিতে ভুলে গেছি, সেই জিনিসটা হলো চিনি। আর মিষ্টি কুমড়ায় বরাবরই আমি একটু চিনি দিতে পছন্দ করি। আর যদি একটু মিষ্টি কুমড়ায় না লাগে তাহলে আমার কাছে যেন একটু কেমন কেমন লাগে। তো অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়ায় যদি চিনি দেওয়া না হয় তাহলে খেতে একটু কেমন যেন পানসে পানসে লাগে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়াটা দেখছো কতটা সুন্দর আর কতটা লাল, এরকমের পাকা মিষ্টি কুমড়া খেতে অনেক বেশি ভালো লাগে, রান্না করলে আরও বেশি ভালো লাগে, ভেজে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। মিষ্টি কুমড়াটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর তরকারি বরাবরই আপনি যত কষাবেন মশলা তত বেশি ভালো লাগবে। আর মশলা কষিয়ে তারপর আমি অনেকবার মিষ্টি কুমড়া এরকমের ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো মনে হয় যে একদম সিদ্ধ হয়ে গেছে, না এখনও প্রায় সিদ্ধ হয়নি। আর ছোটো চিংড়ি মাছ দিয়েছি আজকে, বড় চিংড়ি মাছটা দেইনি, সেটা আবার একটু রেখে দিয়েছি। তো আমার রান্নাবান্না তোমাদের কাছে কেমন লাগে, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, আমার বাড়ির পরিবেশ, তারপর আমরা যে যাবতীয় দৈনন্দিন কাজের যে ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের ভালোবাসায় আমি সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো। আমার কোন কোন জায়গায় ভুল হয়েছে ভিডিওতে সেটা যদি তোমরা ধরিয়ে না দাও তাহলে আমার ভুলগুলো আমি শুধরাতেও পারবো না। আর আজকে অবশ্য নিজ হাতেই রান্নাবান্না করলাম, কারণ সকালবেলায় সব কিছু গুছিয়ে রাখতে হয়। রমজান মাসে আসলে বিকালবেলায় আমরা রান্নাবান্না
বান্না করি, তো এক হাতে আজকে আমি ক্যামেরাম্যান আমি নিজেই বলতে পারো। আর আমার ভিডিও যে করে দেয় সে আসলে আসতে পারেনি, বিকেলবেলা তারও আসতে একটু সমস্যা হয়, তাই ভাবলাম নিজের ভিডিও নিজেই আজকে করি। তো তোমরা আমার ভিডিও মানে একা হাতে যে আমি কাজও করলাম, ক্যামেরাও ধরলাম, তো কেমন হয়েছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো ভিডিও, তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আমিও তোমাদের সব সময় তোমাদের পাশে থাকবো, তোমরাও থেকো। আসলে আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি তারা সব সময় আসলে একে অন্যের পাশে থাকবো। আর ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইকে সাপোর্ট না করলে, পাশে না থাকলে আসলে সামনের দিকে আগানো কিন্তু অনেকটা মুশকিল। তো আজকে আর ভিডিওটি বেশি বড় করলাম না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।